এই ভিডিওতে ক্লাস 6 এর হচ্ছে তোমাদের জিজ্ঞাসা যে বইটা রয়েছে, এই জিজ্ঞাসা বইয়ের হচ্ছে তোমাদের 7 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে তাপমাত্রা ও তার পরিমাপ, এই চ্যাপ্টারটার কিছু অংশ আলোচনা করব, যেটা হচ্ছে পেজ নাম্বার 123 থেকে 129 পেজ পর্যন্ত আলোচনা করব এই ভিডিওতে। আর এটা হচ্ছে টেক্সট বুক থেকে, আর কিছুটা হচ্ছে আমরা পারুল প্রকাশনীর নোটবুকস থেকে কিছুটা রেফারেন্স আমরা নিয়েছি। তো পুরো ক্রেডিটটা যাচ্ছে আমাদের ওই যে রেফারেন্স যেগুলো আমি এখানে লিখেছি বা এখানে একটা আমি পিডিএফ নিয়ে এসেছি, যেটা হচ্ছে পুরোপুরি পারুল প্রকাশনীর থেকে নিয়েছি। তো এবারে দেখো, প্রথমেই রয়েছে এখানে চ্যাপ্টারের নাম তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কি এটা আমাদের জানতে হবে, আর তাপমাত্রাটা কিভাবে পরিমাপ করতে হয় সেটা সম্পর্কে এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানবো। এবার হচ্ছে হিট। এখানে এই যে তাপটা রয়েছে, এই তাপের ইংরেজিটা শুধুমাত্র হচ্ছে হিট। আর এখানে যে তাপমাত্রা কথাটা একসঙ্গে রয়েছে, এই তাপমাত্রা কথাটা হচ্ছে টেম্পারেচার। এবার এই যে তাপ বা হিট যেটা, এটা হচ্ছে একটা এনার্জি বা শক্তি, আর এই তাপমাত্রাটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য বলতে পারি আমরা, বা তাপীয় অবস্থা। কোনো বস্তুর হচ্ছে তাপীয় অবস্থা, বা হচ্ছে ওই কোনো বস্তুর তার অণু কতটুকু গতিশীল রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা। অণু বলতে বোঝানো হয়েছে, দেখে নাও, কোনো একটি অবজেক্ট, ধরে নাও একটা যে কোনো ধরনের অবজেক্ট বা জিনিস, তার ভেতরে তার যে ছোট ছোট যেগুলো কণা রয়েছে, অণু রয়েছে, সেগুলো কতটুকু হচ্ছে গতিশীল রয়েছে, সেইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রা, যেটা হচ্ছে তোমরা হায়ার ক্লাসে চলে গেলে তখন সময় তোমরা বুঝতে পারবে। তো এবারে দেখো, এবার হচ্ছে যে এখানে বলা হয়েছে কোনো পরিমাপ না করার থেকেও ভুল পরিমাপ করা খারাপ। এখানে আন্না মানি বলেছেন, আন্না মানি একজন হচ্ছেন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, যিনি বলেছেন কোনো কিছু পরিমাপ না করাই ভালো। এটা হচ্ছে ভুল পরিমাপ করা হচ্ছে তার থেকে খারাপ, তো তার থেকে না করাটাই ভালো। তো এবারে দেখো এখানে কি পরিমাপ করা হচ্ছে। এখানে রয়েছে, দেখতে পাচ্ছ যে লম্বাক ও তার দিদি ফিবান। তো এদের দুজনের নাম রয়েছে লম্বাক এবং হচ্ছে ফিবান। এরা হচ্ছে শিলংয়ে থাকে। একদিন তারা বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিল। তাদের বাবা মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। তাদের বাবা মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। ওরা কি করেছে, ওরা হচ্ছে স্কুল থেকে আসার পর হচ্ছে লম্বাক বলল যে তার জ্বর জ্বর লাগছে। ফিবান তার কপাল স্পর্শ করে, এখানে ফিবানের কপালে স্পর্শ করে সে অনুভব করলো যে হয়তো জ্বর হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সে আলমারি থেকে রাখা তার থার্মোমিটারটা বের করলো। এবার এই থার্মোমিটারটা হচ্ছে কি, থার্মোমিটারটা হচ্ছে ওই টেম্পারেচার বা হচ্ছে তাপমাত্রা মাপার জন্য একটা যন্ত্র, যার নাম হচ্ছে থার্মোমিটার। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিশেষভাবে জানতে পারবো। এখানে হচ্ছে থার্মোমিটার হচ্ছে, এখানে তার মুখে লাগানো দেখতে পাচ্ছ, সেটা দিয়ে তার শরীরের টেম্পারেচারটা মাপা হচ্ছে। বের করলো। সে সাবান এবং হচ্ছে জল দিয়ে থার্মোমিটারটির অগ্রভাগটি ধুয়ে নিল। কারণ হচ্ছে এটা একজনকে লাগানো হচ্ছে, তারপর ধুয়ে রেখে দেওয়া হলো, তারপর হচ্ছে আবার যেটা ব্যবহার করবে তখন সময় আবার তার অগ্রভাগটাকে ধুতে হবে ভালোভাবে, কারণ হচ্ছে বিভিন্ন জনের মুখে সেটা লাগানো হয়, তাই এর জন্য। এবং হচ্ছে লম্বাক তাপমাত্রা পরিমাপ করলো। সে হচ্ছে তাপমাত্রা পরিমাপ করলো, তারপর সে স্বস্তি পেল যে তার তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। স্বস্তি মানে সে একটু, মানে সেখানে ক্লেম হলো বা শান্ত হলো যখন সময় সে দেখলো তার টেম্পারেচারটা কি রয়েছে, নর্মাল রয়েছে, স্বাভাবিক রয়েছে। থার্মোমিটার অগ্রভাগটি আবার সে ধুয়ে শুকিয়ে আবার লাগিয়ে দিল। তারপর সে লম্বককে, এখানে লম্বাক আমি দুবার বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে লম্বক, ল ময় বয় ওকার আর লম্বককে তার বিদ্যালয়ের পোশাক পরিবর্তন করতে, তার দুপুরের খাবার খেতে এবং কিছুক্ষণ বিশ্রাম নিতে বলল। কে? ফিবান বলেছিল। ফিবান হচ্ছে তার দিদি। এই যে ফিবানের কথা লেখা রয়েছে, আর ওদের এই ইউনিফর্মটা দেখেই বোঝা যাচ্ছিল যে প্রথম থেকে ওরা কি স্কুল থেকে আসছে। তো এবারে দেখো, এখানে বলা হয়েছে এটা কি সবসময় সঠিকভাবে বিচার করা যায় যে একজন ব্যক্তির জ্বর হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তিকে স্পর্শ করে? অবশ্যই না।
প্রত্যেক সময় একজন ব্যক্তিকে স্পর্শ করে তার জ্বর হয়েছে কিনা সেটা আমরা বলতে পারি না, কারণ হচ্ছে টেম্পারেচার অনেক কিছুর উপর নির্ভর করে। সে যদি অনেক সময় হচ্ছে রোদের মধ্যে বেশিক্ষণ থাকে আর তারপর যদি আসে, তাহলে তার শরীরের টেম্পারেচার অবশ্যই বেশি হবে। তার মানে তো এই নয় যে সে তার হচ্ছে কি জ্বর হয়েছে, বা হচ্ছে অনেক পরিশ্রম করে আসছে, তারপর তার টেম্পারেচারটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে অনেক বেশি দেখাবে, তো তার জ্বর হয়েছে এমনটা আমরা বলতে পারি না। তো সব সময় হচ্ছে স্পর্শ করে তার জ্বর হয়েছে সেটা বলা যাবে না, কেননা আমরা এখানেই দেখেছি লম্বক এবং হচ্ছে বিমানের ক্ষেত্রে। এবার রয়েছে 7.1 ঠান্ডা নাকি গরম, আমরা সেটা কিভাবে বুঝবো? তো দেখো, আমরা অভিজ্ঞতা থেকে জানি যে কিছু বস্তু অন্যদের চেয়ে বেশি গরম হয়। উদাহরণস্বরূপ গ্রীষ্মকালে জলের ট্যাপ গ্রীষ্মকালে ট্যাপের জল একটি মাটির পাত্র বা হচ্ছে রেফ্রিজারেটরের থেকে ঠান্ডা জলের চেয়ে বেশি গরম হতে পারে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে গ্রীষ্মকালে আমরা হচ্ছে ট্যাপের জল এবং হচ্ছে একটি মাটির পাত্রের জল, সেটা হচ্ছে রেফ্রিজারেটর তা ফ্রিজের যে ঠান্ডা জল রয়েছে তার থেকে বেশি গরম হবে। কোথাকার জল? ট্যাপের জল এবং হচ্ছে মাটির পাত্রের জলগুলা কি গরম হবে কার থেকে? সেটা হচ্ছে ওই ফ্রিজের জল থেকে, ফ্রিজের ঠান্ডা করা জল থেকে ওই জলগুলি কি হবে? গরম হবে। তারপর দেখো এখানে কিটা রয়েছে, কেবল জলের দুটি উদাহরণ দেখেই এটি বুঝতে পারি, কিন্তু আমরা কি সবসময় আমাদের স্পর্শ করে অনুভূতির উপর নির্ভর করতে পারি? এসো খুঁজে বের করি। আমরা স্পর্শ করে কি আমরা সবসময় সেগুলি অনুভূতি করতে পারি? তো অবশ্যই না। তার কারণ হচ্ছে এখানে একটা ক্রিয়াকলাপ বা অ্যাক্টিভিটি করা হবে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। বলা হয়েছে এসো আমরা অন্বেষণ করি, মানে আমরা হচ্ছে কিছু কিছু হচ্ছে আমরা কি রিসার্চ করি। তো এখানে রয়েছে দেখো 3টি বড় পাত্র নাও, তাদেরকে ক, খ, গ চিহ্নিত করো, যেমন হচ্ছে চিত্র নাম্বার 7.1 দেখানো হয়েছে। পাত্র ক এ গরম জল, খতে হচ্ছে কলের জল, আর গতে হচ্ছে ঠান্ডা জল ঢালো। তাহলে প্রথমটাতে হচ্ছে গরম জল, তারপরটাতে হচ্ছে কলের জল, তারপরটাতে হচ্ছে ঠান্ডা বরফ জল। আমরা এই প্রক্রিয়াটি দুটি অংশে পরিচালনা করব, অনুমান এবং হচ্ছে পর্যবেক্ষণ করে। দুইটা পদ্ধতিতে করা হবে, একটা হচ্ছে প্রথমে অনুমান করা হবে, তারপর হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে দেখব, মানে এক্সপেরিমেন্ট করব পরবর্তীতে। আর প্রথমে হচ্ছে সেটাকে একটা অনুমান করে নেব। তো প্রথমে হচ্ছে অনুমান করো, তুমি কিভাবে অনুভব করবে যদি তুমি তোমার ডান হাত এতে বাম হাত সিতে ডুবিয়ে 1-2 মিনিটের জন্য রাখো। তারপর রয়েছে দেখে না, এখানে দেখো এ মানে হচ্ছে এখানে, আর এ এখানে বলা হয়েছে এতে এবং বাম হাত সিতে। আচ্ছা, এখানে হচ্ছে ইংরেজি বইয়ের সেই প্যাটার্নটা ওরা এখানে রেখে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চিত্র রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটাকে আমি এ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বি দিয়ে দিচ্ছি। আর দেখো তোমার ডান হাত কতে, বাম হাত গতে ডুবিয়ে রাখো। কত মিনিট? 1-2 মিনিট। কোথায়? সে এখানে যেভাবে হচ্ছে ডান হাতটা সে যেখানে রেখেছে সেটা হচ্ছে গরম জল ছিল, গরম জল। আর ওইদিকে এটা ছিল কি? ঠান্ডা জল, সব থেকে ঠান্ডা জল, বরফ বরফ জল বলতে পারি আমরা। বরফ জল মানে হচ্ছে এখানে পুরোপুরি একদম ঠান্ডা। আর এটাতে রয়েছে কলের জল, কলের জল। তো 1 থেকে 2 মিনিট রাখা হলো। 1 থেকে 2 মিনিট রাখার পর সে কী করলো? দুটি হাত একসঙ্গে তুলে নিয়ে এসে এখানে ডুবিয়ে রেখে দিল ওই কলের জলের মধ্যে। এবারে কি অনুভব হবে দেখো, এটা রয়েছে সবচেয়ে গরম জল, তার মানে এই হাতটা যখন সময় সে এখানে ডুবিয়ে নেবে তখন তার মনে হবে এই জলটা কি রয়েছে? ঠান্ডা রয়েছে, এখানে পুরোপুরি একদম হচ্ছে গরম উষ্ণ জল। তাহলে এখান থেকে হাতটা যখন সময় এখানে নেবে কলের জল, তাই এখানে এটা কিছুটা ঠান্ডা অনুভব হবে। আর এখানে রয়েছে পুরোপুরি ঠান্ডা জল, পুরোপুরি বরফ জল। সেটা যখন সময় এখানে নিয়ে আসবে তখন কলের জলটাকে মনে হবে গরম জল, গরম, এরকম মনে হয় আমাদের। তো এইভাবে দেখা হবে। যে কথাগুলি আমি পাশে এখানে তোমাদের জন্য লিখে রেখেছি দেখাচ্ছি এখানে। এখানে দেখো, কি রয়েছে? প্রথমে হচ্ছে আমরা লিখেছি এখানে হাত,
এখানে ডান হাত, এখানে হচ্ছে বাম হাত। এখানে হচ্ছে অনুমান করা আর এখানে হচ্ছে পর্যবেক্ষণ করা হলো। প্রথমে হচ্ছে উষ্ণ জলে থাকার পর ডান হাত কলের জলে ডুবানো হলে কলের জল ঠান্ডা অনুভব হবে। আর এখানে হচ্ছে হলো উষ্ণ জলে ডান হাত থাকার পর সেটা কলের জলে ডুবালে ঠান্ডা অনুভব হলো। তারপর হচ্ছে বরফ ঠান্ডা জলে বাম হাত রাখার পর সেটা কলের জলে রাখলে গরম অনুভব হয়, কলের জলটা গরম অনুভব হবে। তারপর হচ্ছে বরফ ঠান্ডা জলে বাম হাত রাখার পর কলের জলে ডুবানোর ফলে কলের জলটি গরম অনুভব হলো। কলের জলটা কি হবে? গরম অনুভব হবে। সেটা কখন? সেটা যখন হচ্ছে ঠান্ডা জল থেকে আমরা যখন সময় কলের জলে মানে হচ্ছে ততটা গরম নয়, যেখানে ডুবালে কিন্তু আমাদের গরম অনুভব হবে। আর ওই দিকেরটা হচ্ছে গরম উষ্ণ জল থেকে যখন সময় এটা কলের জলে নিয়ে আসবো তখন মনে হবে কলের জলটাকে ঠান্ডা। তাহলে আমরা সব সময় স্পর্শের মাধ্যমে কিন্তু বলতে পারি না কতটুকু উষ্ণ রয়েছে বা গরম রয়েছে। সেটার জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের থার্মোমিটার প্রয়োজন। তারপর একটা প্রশ্ন ছিল এখানের মধ্যে, তাহলে কিভাবে বুঝবো যে শরীর কতটা গরম বা ঠান্ডা? সেটার জন্য আমরা হচ্ছে থার্মোমিটার ব্যবহার করব। থার্মোমিটার এখানেই আসবে দেখে নাও। এগুলো এখানে আমি পড়ছি না, যেগুলো এখানে বলেছি এগুলো এখানে বলা হয়েছে, তাই আমি তাপমাত্রাতে চলে যাচ্ছি। দেখে নাও, আমি প্রথমেই বলেছিলাম যে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো একটা অবজেক্ট বা জিনিসের অনুগুলির হচ্ছে কণার গতিশক্তির কথা বোঝানো হয় তাপমাত্রা মানে। এবারে দেখো তাপমাত্রা কি? কোনো দেহের উষ্ণতা বা শীতলতা এর একটি নির্ভরযোগ্য পরিমাপ হলো তাপমাত্রা। এটা হচ্ছে একটা ডেফিনেশন, তোমরা আনসার লিখতে পারো পরীক্ষার খাতায়। এটা হচ্ছে তোমাদের একটা ডেফিনেশন এখানে দেওয়া হলো। একটু অ্যাকচুয়াল যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি, ওই যে একটা বস্তুর সে কণার গতিশীলতা, এক একটা বস্তুর কণার গতিশীলতাকেই তাপমাত্রা বোঝায়। আর তাপ মানে হচ্ছে কি? তাপ মানে হচ্ছে একটা শক্তি। তাপ মানে হচ্ছে একটা শক্তি, যেখানে হচ্ছে এই শক্তিটা কি? এই শক্তিটা হচ্ছে গরম কোনো বস্তু থেকে সে ঠান্ডা বস্তুর দিকে যায়, এই গতিশক্তিটা। আবার হচ্ছে সেটা যখন সময় গরম হয়ে যাবে তার থেকে হচ্ছে সে আবার ওই ঠান্ডার দিকে আসবে, সেটা হচ্ছে তাপ। এবার হচ্ছে একটি এবার রয়েছে, দেখে নাও এখানে বলা হয়েছে কি, একটি গরম শরীরের তাপমাত্রা একটি ঠান্ডা শরীরের তুলনায় বেশি তাপমাত্রা থাকে। একটি গরম শরীরের তাপমাত্রা একটি ঠান্ডা শরীরের তুলনায় বেশি তাপমাত্রা থাকে। এটা তো অবশ্যই গরম যেটা তার মধ্যে তাপমাত্রা একটু বেশি থাকবে, ঠান্ডা যেটা সেটার মধ্যে কম থাকবে। দুটি দেহের মধ্যে তাপমাত্রার পার্থক্য আমাদের বলে দেয় যে অন্য দেহের তুলনায় একটি শরীরের কতটা গরম। যে যন্ত্র দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। তো এখান থেকে থার্মোমিটার কাকে বলে সেটা শিখতে পারো। যে যন্ত্র দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে হচ্ছে থার্মোমিটার বলে। তুমি সম্ভবত দুই ধরনের থার্মোমিটারের সাথে পরিচিত হবে, একটি হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, একটি হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার। একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, অপরটা হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার। একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, সেটা হচ্ছে মানুষের দেহে তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে। তবে পরীক্ষাগারে থার্মোমিটারগুলি অন্যান্য অনেক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এসো আমরা এখন থার্মোমিটার সম্পর্কে এবং হচ্ছে কীভাবে তাপমাত্রা পরিমাপ করতে হয়, সেগুলি ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা হচ্ছে আরও জানবো। তো এখানে হচ্ছে তাপমাত্রা পরিমাপ, প্রথমে হচ্ছে 7.3.1 এই পয়েন্টে রয়েছে ক্লিনিক্যাল থার্মোমিটার। তো ক্লিনিক্যাল থার্মোমিটার হচ্ছে যেটা হচ্ছে মানুষের তাপমাত্রা পরিমাপ করা হয়, শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। তো এখানে বলা হচ্ছে একটি থার্মোমিটারের সাথে পরিচিতি, যেমন হচ্ছে 7.2 দেখানো
হয়েছে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, একে ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। তো ক্লিনিক্যাল থার্মোমিটার কাকে বলে? মানবদেহের বলতে পারি, মানবদেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। এই ধরনের থার্মোমিটারগুলি ডিজিটালভাবে তাপমাত্রা দেখায়, এগুলি ডিজিটাল ক্লিনিক্যাল থার্মোমিটারও বলা হয়। দেখো এখানে এটা হচ্ছে তার অগ্রভাগটা, যে অংশটা একটু আগে দেখেছিলে একটা ছবির মধ্যে, একটা ছেলেকে তার মুখের মধ্যে দেওয়া রয়েছে, এই হচ্ছে অগ্রভাগটাকে দেওয়া হবে। আর তারপর হচ্ছে এখানে এই রিডিংটা চলে আসবে, এখানে হচ্ছে 37.0 ডিগ্রি সি। এটা হচ্ছে হিউম্যান বডি বা মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এটা আমরা পড়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে ব্যাটারি চালিত। এই যে ডিজিটাল ক্লিনিক্যাল থার্মোমিটারটা, সেটা হচ্ছে ব্যাটারি দিয়ে চালানো হয়। থার্মোমিটারটি যখন কোনো ব্যক্তির দেহের সংস্পর্শে রাখা হয় তখন এগুলি তাপমাত্রা পরিমাপ করতে শুরু করে। এগুলাকে অগ্রভাগটাকে যদি হচ্ছে তার সেই বডির মধ্যে স্পর্শ করে রাখা হয়, টাচ করে রাখা হয়, তাহলেই হচ্ছে সেখানে কি তার শরীরের যে টেম্পারেচারটা রয়েছে সেটা সেখানে পরিমাপ হয়ে যায়। এবার হচ্ছে দেখে নাও, তাপমাত্রা পরিমাপের জন্য ক্লিনিক্যাল থার্মোমিটারগুলি সাধারণত একটি সেলসিয়াস স্কেল ব্যবহার করা হয়। এই স্কেলে তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস, আর প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয় এই সিম্বল দিয়ে, অর্থাৎ এরকম একটা থাকবে আর সঙ্গে হচ্ছে সি দেওয়া থাকবে, সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বলা হয়। এবারে এখানে দেখো, এর আগে শরীরের তাপমাত্রা মাপার জন্য পারদ থার্মোমিটার ব্যবহার করা হতো, যেখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আর এই যে এখানে অংশটা দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে পারদ। এটা হচ্ছে ধীরে ধীরে এইভাবে যতটুকু টেম্পারেচার বাড়বে ততটুকু হচ্ছে এটা এই দিকে চলে যেতে থাকবে। তো এখানে হচ্ছে নর্মাল রয়েছে দেখতে পাচ্ছ, হিউম্যান বডি টেম্পারেচার 37, তাই 37 দেখাচ্ছে এখানে। তো এটা হচ্ছে আগেরকার সময়ে হতো, যেটা হচ্ছে পারদ থার্মোমিটার বলা হতো এটাকে। তবে পারদ একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ এবং হচ্ছে থার্মোমিটারটি দুর্ঘটনাক্রমে ভেঙে গেলে নিষ্পত্তি করা কঠিন। তো এটা যদি কোনো কারণে এই জায়গাতে ভেঙে যায় তাহলে পারদগুলা বেরিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে এইগুলি হচ্ছে বিষাক্ত পদার্থ, তাই এইগুলি ব্যবহার না করাটাই হচ্ছে ভালো, যার জন্য হচ্ছে বর্তমানে ডিজিটাল থার্মোমিটারগুলি এসে গিয়েছে। দেখে নাও, ডিজিটাল থার্মোমিটারগুলিতে এ জাতীয় কোনো ঝুঁকি নেই। এর হচ্ছে ডিসপ্লেতে সংখ্যাগুলি পড়া সহজ হয়, যেখানে হচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে হয়তো হচ্ছে এখানে যে দাগগুলি সেগুলো হচ্ছে সঠিকভাবে আমরা নাও গুনতে পারি, যার জন্য হচ্ছে ডিজিটালি হলে কি হয়, আমাদের ডাইরেক্ট নম্বরগুলো আমরা এখানে দেখতে পারি। এই হচ্ছে এইগুলি আমাদের সুবিধা হয়। তারপর দেখো, অতএব পারদ থার্মোমিটারগুলি ডিজিটাল থার্মোমিটার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তো পারদ থার্মোমিটারগুলি ডিজিটাল থার্মোমিটার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। ডিজিটাল থার্মোমিটারের তাপমাত্রা তাপ সেন্সরের সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে, তাপ সেন্সরের মাধ্যমে সেগুলো নির্ণয় করা হয় ডিজিটাল থার্মোমিটারগুলি। এবার এখানে একটা বিষয় দেওয়ার রয়েছে, তোমাদের দেখে নাও, যেটা হচ্ছে আমরা কোভিড-19 মহামারী রোগের সময় যখন সময় হচ্ছে করোনা ভাইরাসটা বেরিয়েছিল, তখন সময় হচ্ছে দেখেছিলে কিছু কিছু থার্মোমিটার হচ্ছে এইভাবে কিছুটা হচ্ছে এই ধরনের শেপে হতো, যেটা হচ্ছে এখান থেকে একটা রে বা লাইট এখান থেকে পড়তো এই বডির মধ্যে, আর সেখান থেকে হচ্ছে সে রিড করে নিত এখানের মধ্যে কতটুকু টেম্পারেচার রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে না স্পর্শ করা একটা যন্ত্র, সেটার নাম ছিল ইনফ্রারেড থার্মোমিটার বলা হতো, যেখান থেকে হচ্ছে ছোঁয়াছুঁয়ি বা স্পর্শের মাধ্যমে যে রোগগুলি ছড়ায় সেগুলো থেকে মুক্তি পাওয়া যেত। তো তাই এর জন্য এইভাবে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমিয়েছিল কিন্তু ওই মেশিনটা, যার নাম হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। তারপর রয়েছে এখানে অপর একটা কার্যকলাপ, যেখানে হচ্ছে এখন আমরা শরীরের তাপমাত্রা পরিমাপ করতে একটি ডিজিটাল ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করি। তুমি নিজের তাপমাত্রার পাশাপাশি তোমার কিছু বন্ধুর তাপমাত্রা পরিমাপ করতে পারো। তোমার দ্বারা তাদের দেহের তাপমাত্রা পরিমাপ করতে কে ইচ্ছুক হবে তা জানতে তোমার বন্ধুদের সাথে কথা বলো। তারপর রয়েছে তোমার হাত এবং হচ্ছে ডিজিটাল থার্মোমিটারের অগ্রভাগটি সাবান এবং জল দিয়ে ধুয়ে ফেলো। রিসেট বোতামটি টিপে থার্মোমিটারটি পুনরায় ব্যবহার করো। রিসেট করে সেটাকে 00 করে আর তারপর আবার সেটা ব্যবহার করার জন্য বলা হয়েছে।
থার্মোমিটারটি জিভের নিচে রাখো, জিভের নিচে রাখার জন্য বলা হয়েছে, এবং তোমার মুখটি বন্ধ করো। থার্মোমিটারটি বিপ শব্দ করা বা আলো না জ্বলা পর্যন্ত অপেক্ষা করার জন্য, একটা ধরনের একটা শব্দ করে বিপ একটা সাউন্ড করবে, ওই সাউন্ড না করা পর্যন্ত সেটাকে রেখে দেবে। আর হচ্ছে আলো না জ্বলা পর্যন্ত সেটার জন্য অপেক্ষা করার জন্য। তারপর হচ্ছে যখন সময় সেটা সাউন্ড করে দেবে বা হচ্ছে আলো জ্বলবে, তখন সময় হচ্ছে মুখ থেকে বের করে ডিজিটাল ডিসপ্লেতে তাপমাত্রাটি কত হয়েছে সেটা পড়ে নাও। এইভাবেই করতে হয়, যেটা এইভাবে করে তোমরা হচ্ছে 7.1-এ নথিভুক্ত করার জন্য তাদের নাম দিয়ে দিয়ে আর তাদের সঙ্গে সঙ্গে কার কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে বা তাপমাত্রা রয়েছে সেটা লিখে রাখার জন্য বলা হয়েছে। দেখে নাও। আর এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা রয়েছে, ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে এই জায়গাটা। একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় 37.0 ডিগ্রি সি। কিন্তু এই ক্রিয়াকলাপে তুমি কি দেখেছো যে প্রতিটি মানুষের স্বাভাবিক তাপমাত্রা কি ছিল 37.0 ডিগ্রি সি, অথবা তুমি কিছু লোকের জন্য তাপমাত্রা কিছুটা বেশি বা কম খুঁজে পেয়েছো? অবশ্যই কম বেশি একটা খুঁজে পাওয়া যাবে, সবার এক ধরনের হচ্ছে পুরোপুরি সেম হবে না। যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গড় দেওয়া রয়েছে, এভারেজ দেওয়া রয়েছে 37। এবার অপর একটা কথা যেটা হচ্ছে, সেটা ইউজ করার পর থার্মোমিটারটার অগ্রভাগটি সাবান দিয়ে এবং জল দিয়ে সেটাকে পরিষ্কার করে তারপরে সেটাকে শুকিয়ে তারপর সেটাকে রাখার জন্য আবার বলা হয়েছে। এদিকে রয়েছে সাবধানতা। ডিজিটাল ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেখানের মধ্যে হচ্ছে প্রথমেই দেখো, থার্মোমিটারের অগ্রভাগটি ব্যবহারের আগে এবং পরে সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হয়। ধোয়ার সময় ডিসপ্লের মতো ডিজিটাল অংশটিতে যাতে জল না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। অগ্রভাগটির দিকে থার্মোমিটারটি ধরবে না, অগ্রভাগটির দিকে না ধরার জন্য বলা হয়েছে। কোন জায়গাটা এখানে দেখিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে, এই জায়গাটাকে না ধরার জন্য। আর এইটা হচ্ছে রিসেট বাটন, যেটা ছিল এই যে 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 এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেট বাটন। এটাতে প্রেস করে এখানে 0 করে তবেই হচ্ছে অপর একজনের তাপমাত্রা মাপার জন্য বলা হয়েছে। আর সেটাকে ব্যবহারের আগে এবং পরে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে আর শুকিয়ে তারপর সেটাকে আবার রেখে দেবে। এই ছিল এখানে। এই রয়েছে তোমাদের টেবিল, সেটা টেবিলটাকে কমপ্লিট করার জন্য বলা হয়েছিল। এবারে রয়েছে এখানে দেখো, বলা হয়েছে প্রত্যেক মানুষের তাপমাত্রা 37.0 ডিগ্রি সি নাও হতে পারে। আমরা যাকে স্বাভাবিক তাপমাত্রা বলি তা হলো বিপুল সংখ্যক সুস্থ মানুষের শরীরের গড় তাপমাত্রা। আমি গড় তাপমাত্রা বলেছিলাম, এটা হচ্ছে অনেক মানুষের আবার হচ্ছে সুস্থ মানুষের শরীরের গড় তাপমাত্রা হচ্ছে এটা নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 37.0 ডিগ্রি সি। এটা থেকে কিছুটা আলাদা কিন্তু হতে পারে। শরীরের তাপমাত্রা বয়স, দিনের সময়, ক্রিয়াকলাপের মতো বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়। এবার হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে এই উষ্ণতাটা, কারো শরীরে বেশি কম, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে বয়সের উপর নির্ভর করে, দিনের সময়ের উপর নির্ভর করে। সময়টা কখন, এটা হচ্ছে ভোরবেলা বা বিকেলবেলা হলে কিছুটা কম বেশি হবে, দুপুরবেলা একটু বেশি হবে। তো দিনের সময়ের উপর নির্ভর করে। আর হচ্ছে ওই যে ব্যক্তির তাপমাত্রা মাপা হচ্ছে তার ক্রিয়াকলাপের উপর বা কাজকর্মের উপর সেটা ডিপেন্ড করছে, কিন্তু তাপমাত্রাটা কতটুকু হবে। সে যদি বেশি পরিশ্রম করে থাকে তাহলে তার অবশ্যই কিছুটা তার টেম্পারেচার একটু বেশি দেখাবে। তো এই রয়েছে তিনটা বিষয়, বয়স এবং দিনের সময় আর হচ্ছে ক্রিয়াকলাপের মতো বিভিন্ন কারণ দ্বারা এই তাপমাত্রাটা প্রভাবিত হয়। এখানে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, পরবর্তীতে আমরা সেটা দেখে নেব। এখানে দেখে নাও, তুমি দিনের বিভিন্ন সময়ে এবং হচ্ছে বিভিন্ন দিনে নিজের তাপমাত্রা পরিমাপ করার চেষ্টা করতে পারো। সেটা হচ্ছে কি বলা হয়েছে তুমি তোমার শরীরের বিভিন্ন সময়, অর্থাৎ সকাল, দুপুর, বিকেল, রাত, এই 4 সময়ে তুমি করে, আর হচ্ছে বিভিন্ন দিনে 3-4 দিনের তুমি এইভাবে করে তোমার যে তাপমাত্রাগুলো বেরিয়ে আসবে সেটাকে পরিমাপ করে একটা তালিকা তৈরি করে নেবে। তালিকা হচ্ছে উপরের মতো এখানে করে নেবে, এই যে এখানে রয়েছে এইভাবে। এখানে
এখানে টাইম লিখতে পারো, এখানে হচ্ছে ভোরবেলা এইভাবে, তারপর হচ্ছে দুপুর, তারপর হচ্ছে বিকেলবেলা, অপর একটা নেবে এইভাবে, এখানে হচ্ছে বিকেলবেলা, তারপর হচ্ছে রাত, আর এইদিকে হচ্ছে একদিন, 2 নম্বর দিন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর নিতে পারো। আর ভোরবেলাতে কতদিন, প্রথম দিন দেখালো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এইভাবে করে রিডিংগুলোকে লিখে নিলে। এবার লিখে নেওয়ার পর বলা হয়েছে কি দেখো, 1 মাস পরে তোমার তাপমাত্রার রেকর্ডটি বিশ্লেষণ করো। ওরা বলেছে কি এখানে 1 মাস নেওয়ার জন্য। তো 1 মাস নেওয়ার পর রেকর্ডগুলি, তারপর দেখো কোনো পরিবর্তন আছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা। তো অবশ্যই সেটার মধ্যে বিভিন্ন পরিবর্তন হবে। এবার এখানে রয়েছে দেখে নাও, মানুষের শরীরে তাপমাত্রা সাধারণত 35°C থেকে 42°C এর উপর যায় না। নিচে হচ্ছে 35 হবে, নিচে হচ্ছে 35 হবে, 35°C হবে, আর উপরে হচ্ছে 42 হবে, তার উপরে হবে না মানুষের বডির টেম্পারেচারগুলো। এখানে রয়েছে ছোট্ট শিশু বা বৃদ্ধদের শরীরের তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল থার্মোমিটারটি বগলেও রাখা যেতে পারে। সেটা আমরা যেটা এর আগে দেখেছিলাম যে ডিজিটাল থার্মোমিটারকে কোথায় রাখা হয়েছিল, জিভের নিচে রাখা হয়েছিল, আর এখানে বলা হয়েছে সেটা হচ্ছে বগলের নিচেও রাখা যেতে পারে, রেখে সেটা রিডিং দেখা যেতে পারে। এইভাবে পরিমাপ করা তাপমাত্রা প্রকৃত শরীরের তাপমাত্রার চেয়ে প্রায় 0.5°C থেকে 1°C কম হয়। সেটা হচ্ছে কি বলা হয়েছে, এইভাবে যদি আমরা মাপি, অর্থাৎ হচ্ছে যদি আমরা তার বগলে রেখে আমরা পরিমাপ করি, তাহলে সেখানে হচ্ছে 0.5 থেকে 1° কম হতে পারে তার শরীরের তাপমাত্রা থেকে, প্রকৃত তাপমাত্রা থেকে একটু হচ্ছে কম বেশি হতেই পারে। তারপর রয়েছে তাপমাত্রা মাপার আরেকটি স্কেল রয়েছে, যা হচ্ছে ফারেনহাইট স্কেল। এই স্কেলের তাপমাত্রার একক হলো ডিগ্রি ফারেনহাইট এবং এফ দ্বারা তাকে চিহ্নিত করা, ডিগ্রি এফ দ্বারা সেটাকে চিহ্নিত করা হয়। সেলসিয়াস স্কেলে 37°C হিসেবে পরিমাপ করা যায় বা পরিমাপ করা হয়। তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.6° ফারেনহাইটের সমান হয়। মানে এখানে যেটা শেখাচ্ছে সাধারণ তাপমাত্রা যেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে 37°C, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে আমাদের 98.6°C, 98.6 ফারেনহাইট হবে, ডিগ্রি ফারেনহাইট। তো এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর বেশিরভাগ বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয় না, এটা বেশি ব্যবহার হয় না। বর্তমানে যেটা ব্যবহার হয় বৈজ্ঞানিকদের ক্ষেত্রে সেটা হচ্ছে কেলভিন স্কেলটা বেশি ব্যবহার হয়, যেটাকে ইংরেজি কে দ্বারা সূচিত করা হয়। আর এটা হচ্ছে SI একক, SI এককে হচ্ছে কেলভিন ধরা হয়। তারপর রয়েছে এখানে এই সমস্ত 3টি তাপমাত্রার স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন স্কেল, সেই বিজ্ঞানীদের সম্মানে নামকরণ করা হয়েছে। এগুলো হচ্ছে এক একজনের নাম দ্বারা এগুলা ব্যবহার করা হয় ওদেরকে সম্মান জানানোর জন্য। তো দেখে নাও, কেলভিন স্কেলের তাপমাত্রা আমরা কিভাবে বের করতে পারি। সেলসিয়াস স্কেলে যত হবে তার সঙ্গে হচ্ছে এইটাকে আমরা যোগ করে দেব, তবে এটা কেলভিন স্কেলে চলে যাবে। এখন হচ্ছে তাপমাত্রা স্কেলের নাম হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন স্কেল, যা একটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। আর তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট জন্য ডিগ্রি শব্দটি ছোট অক্ষরে দিয়ে শুরু হয়, যখন হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট বড় অক্ষর দিয়ে শুরু হয়। কেলভিন স্কেলের এককটি একটি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়। সমস্ত এককের প্রতীক ডিগ্রি সি আর হচ্ছে ডিগ্রি এফ, আর ডিগ্রি ছাড়া এখানে হচ্ছে শুধুমাত্র কে দ্বারা সূচিত করা হয়, বড় হাতের অক্ষরের হয়। মনে রাখবেন যে কেলভিনের সাথে ডিগ্রি লেখা হয় না, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি লেখা হয় না। বাক্যের শেষে ছাড়া প্রতীকের পরে পূর্ণ বিরাম লেখা হয় না, মানে হচ্ছে কোনো ডট ব্যবহার করা হয় না এগুলোর শেষে। তারপর হচ্ছে তাপমাত্রা লেখার সময় এবং সংখ্যা এবং এককের মধ্যে একটি স্থান রাখা হয়। 1 ডিগ্রি বেশি তাপমাত্রার জন্য
এককের সম্পূর্ণ রূপ লেখার সময় ডিগ্রি এর বহুবচন রূপ অর্থাৎ ডিগ্রি ব্যবহার করো। তারপর রয়েছে এখানে দেখে নাও ফুটন্ত জলের তাপমাত্রা, এটা আমরা কোয়েশ্চেনটা দেখবো একটু পরে। এখানে হচ্ছে থার্মোমিটার তৈরির আগে জ্বর কিভাবে শনাক্ত করা হতো। জ্বর মানুষের নাড়ির গতিকে প্রভাবিত করে। ভারতবর্ষে প্রাচীনকালে এ কথা জানা ছিল, তবে জ্বর ছাড়াও আরও কিছু পরিস্থিতিতে নাড়ির গতিকে প্রভাবিত করে। অতএব শুধুমাত্র নাড়ির হার জ্বরের নির্ভরযোগ্য সূচক নয়। তো এটা হচ্ছে আমরা যেটা পালস যেটা আমরা মাপি সেটার মাধ্যমে হচ্ছে কিন্তু আগে জ্বর হয়েছে কিনা সেটা মাপা হতো, কিন্তু এটা হচ্ছে বর্তমানে বোঝা যাচ্ছে যে ওই নাড়ি স্পন্দন যেটা রয়েছে সেটার গতিকে বুঝেও কিন্তু জ্বর বোঝা যায় না। আরও বিভিন্ন রোগ আছে যার জন্য এটা স্পন্দিত বেশি হতে পারে, কম হতে পারে। তারপরে হচ্ছে আমরা কিভাবে ক্লিনিক্যাল থার্মোমিটারের সীমার বাইরে তাপমাত্রা পরিমাপ করতে পারি। তো এবারে দেখবো আর ল্যাবরেটরি যেটা সেটা হচ্ছে পার্ট 2-তে আমরা দেখে নেব। এখানে এবার দেখো এই কোয়েশ্চেনগুলোর সমাধান করব। প্রথম কোয়েশ্চেন এখানে ছিল যে প্রাপ্তবয়স্কদের তুলনায় ছোট বাচ্চাদের শরীরের তাপমাত্রা কি সাধারণত কিছুটা বেশি থাকে? অবশ্যই বেশি থাকে। অবশ্যই হচ্ছে বেশি থাকে। কিসের জন্য থাকে সেটা এখানে দেখে নাও। এখানে রয়েছে প্রাপ্তবয়স্কদের তুলনায় ছোট বাচ্চাদের শরীরের তাপমাত্রা কি সাধারণত একটু বেশি থাকে। পাঠ্য বইয়ে এই পেজ নাম্বার দেওয়া রয়েছে। সেটা হচ্ছে কি সাধারণত শরীরের তাপমাত্রা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আমরা পেয়েছিলাম। তো সেটা হচ্ছে বয়স, সারাদিনের কর্মক্ষমতা এবং হচ্ছে দিনের যতক্ষণ সময় ধরে সক্রিয় আছে ইত্যাদি। আর আমরা বইয়ের মধ্যে যেটা পেয়েছিলাম সেটা ছিল কি, সেটা এখানের মধ্যে দেখতে পারবে। আমরা এখানে উপরে এখানে পেয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে আমরা পেয়েছিলাম বয়সের কারণে, যেটা হচ্ছে এখানে বয়স লেখা রয়েছে। আর হচ্ছে দিনের সময় অর্থাৎ সারাদিনের কর্মক্ষমতা যেটা বলা হচ্ছে দিনের সময় ক্রিয়াকলাপের কারণেও হচ্ছে সেই তাপমাত্রাটা কম বেশি হতে পারে। যেহেতু শিশুদের তাপমাত্রা হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক মতো গড়ে ওঠেনি প্রাপ্তবয়স্কদের তুলনায়, তাই ছোট বাচ্চাদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে। তারপর ওপর একটা কোয়েশ্চেন রয়েছে যেটা হচ্ছে বৃদ্ধ ব্যক্তিরা সুস্থ থাকলেও সাধারণ তরুণ প্রাপ্তবয়স্কদের তুলনায় শরীরের তাপমাত্রা কি কম থাকে? হ্যাঁ, অবশ্যই কম থাকে। যারা বৃদ্ধ ব্যক্তিরা তাদের হচ্ছে শরীরের উষ্ণতাটা কম থাকে প্রাপ্তবয়স্কদের তুলনায়। তো সাধারণত বয়স্ক মানুষেরা সুস্থ এবং স্বাভাবিক থাকা সত্ত্বেও তাদের এই কর্মক্ষমতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় অনেকটাই কম থাকে। মানে হচ্ছে ক্রিয়াকলাপ, যেটা এই যে এখানে বলা হয়েছিল ক্রিয়াকলাপ, সারাদিনের কাজকর্ম যেটা, সেটা হচ্ছে বয়স্করা কিছুটা কম করে থাকেন। তাই তারা যদি সুস্থ থাকেন এবং হচ্ছে স্বাভাবিকও থাকেন তাহলেও তাদের বডির টেম্পারেচারটা কিছুটা কম থাকে ওই হচ্ছে প্রাপ্তবয়স্কদের তুলনায়। তাই একজন বয়স্ক মানুষের শরীরের তাপমাত্রা প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেকটাই কম থেকে থাকে। অপর একটা কোয়েশ্চেন ছিল যে আমি আমার এক বন্ধুকে একটি ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে দেখেছি যেখানে একটি ভিন্ন স্কেলের তাপমাত্রা দেখা যায়। এতে একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.6 F রয়েছে, যা হচ্ছে ফারেনহাইট স্কেলের সাপেক্ষে তাপমাত্রা। এই স্কেলের দ্বারা এই তাপমাত্রাটা বোঝাচ্ছে। যেহেতু সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে হচ্ছে 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি থাকে কোনটা? সেলসিয়াস স্কেলে। তো ফারেনহাইট স্কেলের হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে 32 ডিগ্রি এফ আর হচ্ছে এখানে 212 ডিগ্রি এফ। তাই তাদের ক্ষেত্রে তাপমাত্রার বিভিন্ন মান দেখতে পাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ ফারেনহাইট স্কেলের সাপেক্ষে যে তাপমাত্রার মান 98 ডিগ্রি এফ হয় সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সি হয়। এটা হচ্ছে তার নর্মাল আর এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের নর্মাল টেম্পারেচার। এটার মেন কারণটা হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 পর্যন্ত থাকে তার
তার হচ্ছে যে স্থিরাঙ্কগুলা, সে হচ্ছে লয়েস্ট যেতে পারবে 0 পর্যন্ত টেম্পারেচার নিয়ে, আর হাইয়েস্ট হচ্ছে 100 ডিগ্রি সি। 0 ডিগ্রি সিতে হচ্ছে জল বরফ হয়ে যায়, 0 ডিগ্রি সেলসিয়াসে জল হচ্ছে বরফ হয়ে যাবে। যখন সময় জলের টেম্পারেচার 0 ডিগ্রি হয়ে যাবে তখন সে বরফ হয়ে যাবে। আর যখন সময় জল 100 ডিগ্রিতে চলে যাবে তখন সময় সে ফুটতে শুরু করবে। আর এদিকে হচ্ছে ফারেনহাইট স্কেলে যদি আমরা মাপি তাহলে হচ্ছে 32 ডিগ্রিতে যখন সময় চলে আসবে ফারেনহাইটে তখন সময় হচ্ছে জল বরফ হয়ে যাবে। আর হচ্ছে 212 যখন সময় হবে তখন সময় জলটা আবার উঠতে শুরু করবে। এই রয়েছে, তারপর রয়েছে এখানের মধ্যে ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে ফুটন্ত জলের তাপমাত্রা বা বরফের তাপমাত্রা কি পরিমাপ করা যাবে। 129 পেজের মধ্যে কোয়েশনটা ছিল, ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে ফুটন্ত জলের তাপমাত্রা বা বরফের তাপমাত্রা কি পরিমাপ করা যাবে। তো ক্লিনিক্যাল থার্মোমিটার হচ্ছে যেটা হচ্ছে মানুষের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়। আর মানুষের তাপমাত্রাটা হচ্ছে 35 হচ্ছে লয়েস্ট, আর হাইয়েস্ট হচ্ছে 42তে যায় টেম্পারেচারগুলো। লয়েস্ট হচ্ছে 35 আর হাইয়েস্ট হচ্ছে 42তে। তো যেহেতু এই থার্মোমিটারটা ক্লিনিক্যাল থার্মোমিটার বা মানুষের জন্য ব্যবহার করা হয়েছে, তাই সেটা দিয়ে আমরা বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সি আর হচ্ছে 100 ডিগ্রি সিতে আমরা যেতে পারি না। তো এখানে দেখো এবার কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্লিনিক্যাল থার্মোমিটারকে মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা ছাড়া অন্য কোনো বস্তু ওর তাপমাত্রা পরিমাপে ব্যবহার করা যায় না। সেটা হচ্ছে মানবদেহের তাপমাত্রা পরিমাপ ছাড়া অন্য কোনো বস্তুর পরিমাপ করা যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটারের সীমা হচ্ছে লোয়েস্ট 35 ডিগ্রি সিতে যাবে, হাইয়েস্ট হচ্ছে 42 ডিগ্রি সিতে যাবে, আর ফুটন্ত জলের তাপমাত্রা হলো 100 ডিগ্রি সি, যা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার সীমা থেকে অনেকটাই হচ্ছে বেশি। তাই ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে ফুটন্ত জলের তাপমাত্রা পরিমাপ করা যাবে না। এবং হচ্ছে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সি হয় ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে বরফের তাপমাত্রাও পরিমাপ করা যাবে না। কেননা হচ্ছে সেই যে ক্লিনিক্যাল থার্মোমিটারটা রয়েছে তার মধ্যে সেই 100 ডিগ্রি সি দেখানোর কোনো রাস্তাই নেই, আবার হচ্ছে 0 ডিগ্রি সিও দেখানো যাবে না, কারণ হচ্ছে সে লোয়েস্ট 35 ডিগ্রি যাবে আর হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 42 ডিগ্রি পর্যন্ত যাবে। তারপর রয়েছে অপর একটা কোয়েশ্চেন যেখানে হচ্ছে 5 নাম্বারস, আমরা কিভাবে ক্লিনিক্যাল থার্মোমিটারের সীমার বাহিরে তাপমাত্রা পরিমাপ করতে পারি। যেহেতু ক্লিনিক্যাল থার্মোমিটারের সীমা হচ্ছে 35 থেকে 42 ডিগ্রি সির মধ্যে হয়, তাই এই সীমার বাইরে কোনো তাপমাত্রা এই মিটার দিয়ে পরিমাপ করা যাবে না। সেটা আমরা অন্য কিছু একটা থার্মোমিটার ইউজ করব। কি ইউজ করব? সেটা হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করব, যা হচ্ছে -10 ডিগ্রি সিতে যাবে, হাইয়েস্ট হচ্ছে সে 110 ডিগ্রি সি পর্যন্ত যেতে পারে। তাহলে সেটা দিয়ে আমরা হচ্ছে ওই ক্লিনিক্যাল থার্মোমিটারের বাইরের বা তার সীমার বাইরে যখন সময় তাপমাত্রা হবে তখন সময় হচ্ছে আমরা ল্যাবরেটরি থার্মোমিটারটা ইউজ করব। তাই ক্লিনিক্যাল থার্মোমিটারের সীমার বাইরে তাপমাত্রা পরিমাপ করার জন্য ল্যাবরেটরি থার্মোমিটার ব্যবহার করা যেতে পারে। এতটুকু ছিল, আর এইগুলি এর আগে আলোচনা করা হয়ে গিয়েছিল। তো হচ্ছে এখানে এটা কমপ্লিট। পরবর্তী পার্ট হচ্ছে আমি এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে, যেখানে হচ্ছে আমরা ল্যাবরেটরি থার্মোমিটার নিয়ে দেখব। এখানে ছিল এই পয়েন্টটা থেকে।